প্রার্থী বাছাইয়ে অন্তঃকোন্দল নিয়ে চিন্তা বিএনপির। বিরোধ নিরসনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠকে হাইকমান্ড। ধানের শীষের বরাদ্দের পর পরিস্থিতি বদলানোর আশা। ডেঙ্গু আর মৌসুমি নয়, শীতেও প্রকোপের শঙ্কা। ধরন বদলানোয় সারা বছরই সচেতন থাকার তাগিদ চিকিৎসকের। প্রতিরোধে ভ্যাকসিন নিয়ে ভাবার পরামর্শ কীটতত্ত্ববিদের। ৩ শর্তে আগামী বছর মাদ্রাসায় চালু হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ। কারিকুলাম তৈরি ও প্রতিষ্ঠান নির্বাচন শুরু। পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও শিক্ষক নিয়োগের পরামর্শ। এবং মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা। নদী ও সমুদ্রে জাল ফেলতে প্রস্তুত জেলেরা। এবার অভিযান বেশি সফল, দাবি প্রশাসনের। উৎপাদন বাড়াতে জাটকা সংরক্ষণের তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। প্রাথমিকভাবে ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্তের কাজ চললেও অন্তঃকোন্দল থামাতে হিমশিম খাচ্ছে বিএনপি। বিরোধ নিরসনে গুলশান কার্যালয়ে প্রায় দিনই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছেন দলটির দায়িত্বশীল নেতারা। বিএনপির হাইকমান্ডের বিশ্বাস, মনোনয়ন যুদ্ধে একাধিক মুখ থাকলেও ধানের শীষের প্রার্থী ঘোষণার পর বদলে যাবে পরিস্থিতি। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। সারা দেশে আসন ভিত্তিক গণসংযোগে ব্যস্ত বিএনপির মিত্র থেকে প্রতিপক্ষ বনে যাওয়া জামায়াত ইসলামীর প্রার্থীরা। উল্টো চিত্র বিএনপি শিবিরে। এক এক আসনে দলটির মনোনয়ন চান অন্তত 4 থেকে 5 জন প্রার্থী। আর এতে বিভিন্ন আসনে সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে, প্রভাব পড়ছে ভোটের মাঠে। মোহাম্মদ সাইফুল। এমন বাস্তবতায় ঢাকার মনোনয়ন প্রত্যাশীরা সতর্ক। অভ্যন্তরীণ বিবাদে না জড়িয়ে গুরুত্ব দিচ্ছেন ভোটারদের মন জয়ে। খাল পরিষ্কার, নিম্ন আয়ের মানুষকে অনুদান, দুর্ঘটনায় ছুটে যাওয়া সহ নানা সামাজিক কাজে ব্যস্ত সময় পার করছেন ঢাকা 18 আসনের 2 হেভিওয়েট প্রার্থী। প্রত্যাশা ইতিবাচক রাজনীতির মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বের মনোযোগ আকর্ষণের। এলাকাবাসী চায় একজন পরিচ্ছন্ন ভালো মানুষ এই এলাকায় আগামীতে নির্বাচন করুক, যাতে বিএনপিকে নিয়ে, বিএনপির ওই ক্যান্ডিডেটকে নিয়ে প্রশ্ন করতে না পারে। যে বিএনপিকে ভালোবাসে সেই বিএনপির সিদ্ধান্তকে ভালোবাসবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই কাজ করবে। সমস্যার সবচেয়ে বেশি প্রকট রাজধানীর বাইরে। কোনো কোনো আসনে 8 জন, কোথাও বা 10 জনেরও বেশি আছেন মনোনয়ন প্রত্যাশী। এই যেমন নেত্রকোনা 3। মনোনয়ন নিশ্চিতে জোরে সোরে কাজ করছেন প্রতিদ্বন্দ্বীরা। সবাই নিজেকে দাবি করছেন যোগ্য হিসেবে। বিতর্কিত লোক নিয়ে অনেক কোনো রিস্ক নেবেন না, যে গতানুগতিক দ্বারাই যে অমুককে দিতে হবে এরকম কোনো কথা না। কাজের মূল্যায়নের ভিত্তিতে যাকেই মনোনয়ন দেবে দল থেকে তার নির্বাচনে আমি করব। মনোনয়ন প্রত্যাশীদের কৌশলী অবস্থানে সতর্ক কেন্দ্রীয় নেতৃত্ব। মনোনয়ন নিয়ে বিতর্ক এড়াতে আগেভাগে মনোনয়ন প্রত্যাশীদের সাথে খোলামেলাভাবে কথা বলছেন তারা। আমাদের দলের মনোনয়ন মোটামুটি চেয়ারম্যান সাহেব ফাইনাল করে ফেলছে, আমাদের সাথে কনসাল্ট করেই করেছে উনি। আমি তো মনে করি যে এই মাসের মধ্যে আমাদের মনোনয়ন বের হয়ে যাবে। দল থেকে কিছু কিছু প্রার্থীকে ডাকা হচ্ছে, স্থায়ী কমিটির 2-1 জন সদস্য তাদের ইন্টারভিউ নিচ্ছেন। নেয়ার পরে অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে আলাপ করে তখন সিদ্ধান্ত দেওয়া হবে। নেতাদের মতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার যে বার্তা তা বাস্তব রূপ নেবে চলতি মাসের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরেই। বিএনপি একটা গণসংগঠন, সেখানে তো কম্পিটিশন থাকবে, তবে এটা উত্তরণ করার মতো নেতৃত্ব আমাদের চেয়ারম্যান সাহেবের আছে, উনি এটা উত্তরণ করতে পারবে। যে যার কানেকশন কাজে লাগাচ্ছে। তবে বিএনপি দীর্ঘদিনের দল, আমরা দেখে শুনে যে আন্দোলন সংগ্রামে যার কন্ট্রিবিউশন আছে সেই ধরনের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করব। এবার তফসিলের আগেই প্রতি আসনে 1 জন প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন নেতারা। এরই মধ্যে বিরোধ কম এমন আসনের একক প্রার্থীদের টেলিফোন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গুকে মৌসুমি রোগ হিসেবে চিহ্নিত করা হলেও এখন আর সেই সুযোগ নেই। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর ভয়াবহতা চলতে পারে সারা বছর। পাল্টেছে ধরনও। প্রকোপের শঙ্কা আছে আসন্ন শীতেও। বিশেষজ্ঞরাও বলছেন ঘনত্ব বেড়েছে এডিসের, তাই ডেঙ্গু প্রতিরোধে ভাবতে হবে বিকল্প। সিদ্ধান্ত নিতে হবে ভ্যাকসিন নিয়েও। আরও জানাচ্ছেন মনির হোসেন। ৬৩,০০০-এর বেশি মানুষ ভর্তি হয়েছেন হাসপাতালে। মৃত্যুর সংখ্যা ২৫৯। ডেঙ্গুর ছোবলে এই সংখ্যার গ্রাফ এখনও উঠতির দিকে। অক্টোবর পেরিয়ে গেলেই যেখানে ডেঙ্গু থেকে একটু স্বস্তির সম্ভাবনা মেলে, এবছর সেগুড়েও বালি। ক্যালেন্ডারের হিসাবে ডেঙ্গুর মৌসুম শেষ হলেও বাস্তবতা বলছে দিন দিন বাড়ছে এর ভয়াবহতা, যার বিস্তার ছড়িয়েছে দেশের ৬৩টি জেলায়।
এখনও হাসপাতালে যে হারে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন তাতে চিকিৎসকরা বলছেন এ ধারাবাহিকতা চলতে পারে এবারের শীত মৌসুমেও। ডেঙ্গুর ধরন পরিবর্তন হয়েছে জানিয়ে চিকিৎসকরা বলছেন এখন আর মৌসুমি নেই এডিস, সচেতন থাকতে হবে সারা বছর। যেহেতু রোগীর সংখ্যা বাড়ছে এবং আসলে ডেঙ্গু প্রতিরোধের জন্য যে পরিমাণ পর্যাপ্ত ব্যবস্থা আসলে নেওয়া উচিত আমার কাছে মনে হয় যে সেই ব্যবস্থাটা আসলে অপ্রতুল, সুতরাং যে কোনো সময় আসলে আউটব্রেক হলেও হতে পারে। আমাদের ভয় হলো যে আগামী 1-2 মাস বোধহয় এটা আরও বেশিই থাকবে শীতের আসার আগ পর্যন্ত, এবং যেহেতু এটা আর মৌসুমি নাই, সারা বছর ব্যাপী হচ্ছে, তো মনে হয় যে শীতকালেও থাকবে যদি না আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। একই শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরাও, জানান ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে বছরব্যাপী, সেই সঙ্গে ভ্যাকসিন নিয়েও সিদ্ধান্ত নেয়ার পরামর্শ কীটতত্ত্ববিদের। কিউডেঙ্গা হচ্ছে এখনো পর্যন্ত সবচেয়ে বেস্ট ভ্যাকসিন। এই ভ্যাকসিনটি বাংলাদেশে প্রয়োগ করা যায় কিনা সেটি অনেক বড় সিদ্ধান্তের ব্যাপার। সকলকে মিলে একসাথে বসে তার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজেস সবকিছু দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে ভ্যাকসিন ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশে প্রয়োগ করা যায় কিনা। ডেঙ্গু নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া চলছে সেটি আরও জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। মশা নিধনে সরকারের যে প্রচেষ্টা তা ডেঙ্গুর ব্যাপকতার কাছে নগণ্য, তাই এখন এ দায়িত্ব আমরা এবং আমাদেরকেই নিতে হবে। গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। সম্মিলিতভাবে টানা কয়েক বছর এই প্রচেষ্টা করলে এর ফল পাওয়া যেতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আগামী বছর মাদ্রাসায় চালু হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ। এরই মধ্যে কারিকুলাম তৈরি ও প্রতিষ্ঠান নির্বাচন শুরু হয়েছে। বোর্ড বলছে এই উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসা বাণিজ্যে অবদান রাখার পাশাপাশি ইসলামী ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন মাদ্রাসার শিক্ষার্থীরা। এই সিদ্ধান্তকে যুগোপযোগী বললেও বিভাগ খোলার আগেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও শিক্ষক নিয়োগের পরামর্শ শিক্ষাবিদদের। শাকির আহমেদের রিপোর্ট। 1780 সালে উপমহাদেশে আনুষ্ঠানিকভাবে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সূচনা হয়, যেখানে ধর্মীয় বিশেষায়িত বিষয়গুলোর পাশাপাশি সাধারণ শিক্ষার মতো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির কারিকুলাম অনুসরণ করা হয়। স্বাধীনতার পর মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে মানবিকের পাশাপাশি বিজ্ঞান বিভাগ চালু করা হয়। তবে বারবার আলোচনা হলেও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করতে পারেনি মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ। 2026 সাল থেকে দাখিল বা মাধ্যমিক পর্যায়ে নতুন এই বিভাগ চালু করতে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। এরই মধ্যে পাঠ্যক্রম প্রণয়ন, সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তক রচনা ও উপযুক্ত প্রতিষ্ঠান নির্বাচন শুরু হয়েছে। স্কুল এবং কলেজের যে বাণিজ্য শাখার যে সিলেবাস কারিকুলাম ওইটাকে আপনার ঠিক রেখে আমরা আমাদের এই বইগুলোকে ইসলামিক ফ্লেভারে ডিজাইন করব। এই বিভাগ চালু করতে হলে আগ্রহী প্রতিষ্ঠানের 8ম শ্রেণীতে কমপক্ষে 100 শিক্ষার্থী থাকতে হবে। লাগবে 2টি অতিরিক্ত শ্রেণীকক্ষ। আর সরকার নিয়োগকৃত শিক্ষক যোগদানের আগে শিক্ষা প্রতিষ্ঠানের অর্থায়নে খণ্ডকালীন শিক্ষকের মাধ্যমে কার্যক্রম চালু করতে হবে। মাদ্রাসা শিক্ষায় নতুন এই সংযোজনকে যুগোপযোগী সিদ্ধান্ত বলছেন শিক্ষাবিদরা। তবে বিভাগ খোলার আগেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও শিক্ষক নিয়োগের পরামর্শ তাদের। একটা মাদ্রাসার উপর আমরা যদি ছেড়ে দেই যে সেই মাদ্রাসার 2টি শর্ত, একটা হলো তারা খণ্ডকালীন শিক্ষক ভাড়া করে নিয়ে আসবে এবং তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক ফান্ড থেকে এটা ম্যানেজ করবে, যেটা আসলে অনেকটা অসম্ভব। তবে মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য ও স্বকীয়তা বজায় রেখে সিদ্ধান্ত গ্রহণের কথা বলছেন মাদ্রাসা শিক্ষায় সম্পৃক্তরা। এতগুলো সাবজেক্ট কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের পড়তে হয় এবং এটা বেসিক, এখান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এখন এই সাবজেক্টগুলো আপনি পর্যাপ্ত নাম্বার দিয়ে যদি এখানে আপনি অ্যাডজাস্ট করতে যান তাহলে জেনারেল সাবজেক্ট আপনি কতটুকু দিতে পারবেন সেটা একটা বিষয় আছে। দেশে দাখিল ও আলিম স্তরে মাদ্রাসা যথাক্রমে ৬,৪৭৪ ও ১,৫২৫টি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পানির প্রয়োজনীয় প্রেসার না থাকার পাশাপাশি হোস পাইপের কাপলিং ফিটিং না হওয়ায় আগুন নেভানোর কোনো কাজেই আসছে না চট্টগ্রাম নগরীর ১৭৪টি ওয়াটার হাইড্রেন্ট। অথচ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে বিশ্বব্যাংক ও জাইকার কোটি টাকায়
উন্নত দেশগুলোর আদলে এসব ওয়াটার হাইড্রেন্ট স্থাপন করা হয়েছিল। প্রজেক্ট শেষ হওয়ার পর এখন একে অপরকে দোষারোপ করে যাচ্ছে ওয়াসা এবং ফায়ার সার্ভিস। সকাল টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্বব্যাংকের পাশাপাশি জাপানি সাহায্য সংস্থা জাইকা কয়েক কোটি টাকা খরচ করে চট্টগ্রাম নগরীর 250-এর বেশি পয়েন্টে ওয়াটার হাইড্রেন্ট স্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত বসানো হয়েছে 174টি। এগুলা কার্যকরী করার জন্য আমরা ওয়াসাকে বলেছি, কোনো ক্ষেত্রে আমরা ওয়াসার কার্যকরী যে হাইড্রেন্টগুলা এগুলা অ্যাক্টিভ অনেক সময় পাওয়া যায় না। ফায়ার সার্ভিসের অভিযোগ, আগুন নেভানোর কাজে গ্রাউন্ড মেইন লাইনের পানির প্রেশার 150 পিসিআই এবং পিলার হাইড্রেন্টে 50 থেকে 60 পিসিআই থাকার কথা থাকলেও ওয়াসার লাইনে প্রেশার রয়েছে মাত্র 1.5 পিসিআই। হাইড্রেন্টের হোস পাইপের কাপলিং ফিটিং না হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িতে পানি রিফিলও হচ্ছে না। এখানে সবসময় পানি থাকে না। নাম্বার 2, এই লাইনগুলো মূলত তাদের সরবরাহ লাইনের উপর স্থাপিত, অথচ ফায়ার হাইড্রেন্ট ফায়ারের উদ্দেশ্যে সেটা আলাদা লাইনে স্থাপন করতে হবে। তবে ফায়ার সার্ভিসের অভিযোগ মানতে নারাজ চট্টগ্রাম ওয়াসা। এখানে পুরোটা একটা মেটালিক জিনিস, এখানে কোনোটা যে আমরা ব্যবহার না করলে অকেজো হয়ে যাবে এরকম কিন্তু কোনো না। ওয়াটার হাইড্রেন্টের ত্রুটি নিয়ে ওয়াসা এবং ফায়ার সার্ভিসের চিঠি চালাচালি বন্ধ করে বরং বিদ্যমান ত্রুটিগুলো সারিয়ে নেওয়ার জোর দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ। ক্ল্যাম্পগুলো যে একটার সাথে একটা লাগে না, মেল ফিমেল পার্টটা যে লাগে না, এটা আমার জানা মতে লাগা উচিত এবং এ ব্যাপারে প্রশিক্ষণ প্রয়োজন আছে। অবশ্য ফায়ার সার্ভিসের চাহিদা অনুযায়ী পানির প্রেশার বাড়ানো হলে বাসাবাড়ির সংযোগগুলো মারাত্মক ক্ষতি হওয়ার শঙ্কা থাকায় হাইড্রেন্টের জন্য ডেডিকেটেড লাইনের প্রস্তাব করছেন বিশেষজ্ঞরা। গুরুত্বপূর্ণ এই পয়েন্টের হাইড্রেন্টের যখন এই পরিস্থিতি, তাহলে সহজে অনুমান করা যায় নগরীর 174টা হাইড্রেন্টের কী অবস্থা হতে পারে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সকালের সময় আরো থাকছে 8-10 জন লোক আমাদের ঘরের ভিতরে ঢুকে যা স্বর্ণলঙ্কা ছিল সবগুলা নিয়ে চলে গেছে। 11টার পরে তো রোডে দিয়ে রিক্সা দিয়ে ওদিক যেতে পারে না। আগে যেরকম পেট্রোল পুলিশ বা টহল পুলিশ ছিল সেটাও কিন্তু এখন কিন্তু আসলে রিসেন্টলি দেখা যাচ্ছে না। ডাকাত আতঙ্কে ফেনীতে নির্ঘুম রাত, মামলা না নেয়ার অভিযোগ ভুক্তভোগীদের। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়াতেও ভীতি, লুট করতে হত্যাও করছে অপরাধীরা। মা ইলিশ সংরক্ষণে অভয়াশ্রমে 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ অন্য সব অভয়াশ্রম এবং সাগরে আবারও মাছ ধরতে নামবেন জেলেরা। এরই মধ্যে জাল ও নৌকা মেরামত সম্পন্ন করেছেন তারা। প্রশাসনের দাবি, অন্য বছরের চেয়ে এবার অভিযান বেশি সফল হয়েছে। আর মৎস্য বিজ্ঞানীরা বলছেন, ডিমের পর জাটকা সংরক্ষণ করা গেলে বাড়ানো যাবে ইলিশের উৎপাদন। ফারুক আহমদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাইমুল ইসলাম নীরব। আজ মধ্যরাতে শেষ হচ্ছে সব ধরনের মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা। মাছ ধরার প্রস্তুতির অংশ হিসেবে জাল ও নৌকা মেরামতে ব্যস্ত চাঁদপুরের জেলেরা। পদ্মা ও মেঘনা নদী পাড়ের উত্তরে শাকনল থেকে দক্ষিণে চর ভৈরবী পর্যন্ত জাল ও নৌকা নিয়ে শুরু হবে জলের সঙ্গে জেলেদের মিতালি। তবে নিষেধাজ্ঞার আগেও ধরা পড়েনি আশানুরূপ ইলিশ সহ অন্যান্য মাছ। এতে শঙ্কায় জেলেরা, তবুও আশা ছাড়েননি তারা। অভিযানের পরে যদি নদীতে যাই তাহলে আমরা ফ্যামিলি লিয়া ভালো থাকবো। লক্ষ লক্ষ মন ডাটকা ধরা হয়েছে, মাছটা থাকবো থেকে ডিম ছাড়ার মতো কোনোটা হয়েছে, কোনোটা ডিম ছাড়ার মতো নাই। 22 দিনের অভিযানে বহুত কষ্ট হয়েছে, মাছ বসে আমি কিছু নেই, আর তো মাছ পাই না। ওখানে আল্লাহ দি বাসায় অভিযান গেলে নামবো। এদিকে অন্য বছরের চেয়ে এবারের কর্মসূচি সফল হয়েছে জেলা প্রশাসনের। আর ডিম ছাড়ার পর জাটকা সংরক্ষণ করতে পারলে এর সুফল মিলবে বলছেন ইলিশ গবেষক। এবারে ডিম ছাড়ার হার যেটা দাঁড়াতে যাচ্ছে, তাতে পরবর্তী চ্যালেঞ্জ অর্থাৎ পোনা ঠিক মতো জাটকা ঠিক মতো ঠেকাতে পারলে ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন বজায় থাকবে। 350-এর উপরে আমরা অভিযান করেছি, 41টা মোবাইল কোড করেছি। আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসলে এই মা ইলিশ রক্ষা অভিযানটা সফল হয়েছে। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন প্রায় 1.5 লাখ জেলে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। বিস্তারিত জানাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে আছেন সহকর্মী শিকদার হোসেন জাবির। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 22 দিনের অপেক্ষার প্রহর শেষ। মধ্যরাত পেরোতেই সমুদ্র নদীতে নামবেন জেলেরা। এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জেলেরা শেষ মুহূর্তের এই প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। আমরা দেখতে পাচ্ছি
সমুদ্রগামী যে জেলেরা রয়েছেন তাদের জাল ট্রলার সব কিছু গুছগাছ করে তারা ট্রলারে জাল তুলছেন, কেউ কেউ শেষ মুহূর্তের জন্য তাদের ট্রলারকে মেরামত করছেন। এভাবে করে প্রস্তুতি নিচ্ছেন সাগর উপকূলের জেলেরা। আমরা গত 2-3 দিন ধরে দেখেছি জেলেরা প্রস্তুতিতে একেবারে জেলে পল্লীতে ছুটে এসেছেন। তারা তাদের প্রয়োজনীয় যে সরঞ্জাম সেগুলো গুছগাছ করছেন। আজকে রাত 12টার পরই তারা সমুদ্রে নামবেন। অর্থাৎ মা ইলিশ রক্ষায় 22 দিনের সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেই নিষেধাজ্ঞার জন্য তারা দীর্ঘ সময় কর্মবিরতিতে ছিল, ঘরে বসেছিল। সেজন্য তারা এখন আবার যেহেতু অবরোধ শেষ হচ্ছে তারা সমুদ্রে নামবেন, সে লক্ষ্যেই কিন্তু তাদের এই প্রস্তুতি। মূলত এই 22 দিন জেলে পাড়াগুলো তো ছিল একেবারে নিস্তব্ধ, এখন আবার সেই পূর্বের রূপ ফিরে পেয়েছে, কর্মচাঞ্চল্যতা ফিরেছে। আমরা জেলেদের সঙ্গে কথা বলেছি, জেলেরা জানিয়েছেন দীর্ঘ সময় যেহেতু সমুদ্রে নদীতে মাছ শিকার বন্ধ ছিল সে কারণে কিন্তু এবার নদীতে নামলে তারা ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়বে সেই প্রত্যাশা করছেন। জেলেরা বলছেন যদি রূপালী ইলিশ ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে সেক্ষেত্রে তারা পেছনের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন, আর যদি রূপালী ইলিশের দেখা না মিলে সেক্ষেত্রে কিন্তু তাদের আবারও সেই ভোগান্তি নেমে আসবে, সেই কথাই কিন্তু তারা বলেছেন। মৎস্য বিভাগের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু একই কথা জানিয়েছেন। তারা বলেছেন যে এখন এই সময়ে যদি জাটকা সংরক্ষণ করা যায় সেক্ষেত্রে আগামী দিনে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে, সে লক্ষ্যেই কিন্তু তারা কাজ করবেন, সেটিও তারা জানিয়েছেন। তো এতটুকু ছিল আমার কাছে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সবশেষ তথ্য। পটুয়াখালী থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শিকদার হোসেন জাবির। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। ফেনীতে প্রায় প্রতিদিনই জেলার কোথাও না কোথাও ডাকাতি করছে সংঘবদ্ধ চক্র। এতে আতঙ্কে রাত কাটাচ্ছেন বাসিন্দারা, অথচ মামলা নিচ্ছে না পুলিশ, আবার মামলা নিলেও ডাকাতির ঘটনা পুলিশের দৃষ্টিতে হয়ে যায় চুরি। গ্রেফতার হয় না অপরাধী, উদ্ধার হয় না খোয়া যাওয়া মালামাল। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করার দাবি পুলিশের। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। গত 17 অক্টোবর রাতে ফেনী দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারের পাশে প্রবাসী বাবুল মিয়ার বাড়িতে হানা দেয় একদল ডাকাত। অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি করে 70 ভরি স্বর্ণ, বিদেশি মুদ্রা ইউরো আর নগদ অর্থ মিলিয়ে প্রায় 2 কোটি টাকা মূল্যের মালামাল নিয়ে যায়। এক মেয়ে বেলজিয়াম থাকে, আরেক মেয়ে ঢাকা, বড় ব্যবসায়ী হাজবেন্ড। এরা আমার এখানে আসছিল, আসার পরে এই সুযোগটা তারা কাজে লাগায়। রাত্রে 11টার পরে তো রোডে দিয়ে রিক্সা দিয়ে ওদিক যেতে পারে না। শুধু বাবুল মিয়া নয়, বছর জুড়েই ডাকাতির কবলে পড়ে নিঃস্ব হওয়ার ঘটনা জেলার বিভিন্ন জনপদে ঘটছে অহরহ। রাত গভীর হলেই ডাকাতির আতঙ্কে ঘুমাতে পারে না বাসিন্দারা। আগে যেরকম পেট্রোল পুলিশ বা টর্চ পুলিশ ছিল সেটাও কিন্তু এখন কিন্তু আসলে রিসেন্টলি দেখা যাচ্ছে না। গত 8 ফেব্রুয়ারি থেকে 21 মার্চ আশপাশে এলাকায় এমন 5-7টি ঘটনা ঘটে। আর এ সকল ঘটনায় না হয়েছে একটি মামলা, না হয়েছে অপরাধীর কেউ আটক। পুলিশেরা কি ভোটাররা নাকি ডিউটি করে, এতটা তো খালি দিয়া পাবলিক হিয়ারে ধরে লইজার কোনো রকম 250, 800, 1000, 10,000 দিলে বা সাহায্যের। অবস্থার অবনতি হওয়ার কথা স্বীকার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলমান বলছেন পুলিশ সুপার। এটা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে। ফেনী জেলা পুলিশের দেয়া তথ্য বলছে 2024-এর সেপ্টেম্বর থেকে 2025-এর 20 অক্টোবর পর্যন্ত জেলায় চুরি, ছিনতাই, দস্যুতার ঘটনায় 123টি মামলা হয়েছে, যার মধ্যে 63টি ঘটনা উদ্ঘাটন সহ 96 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া অংশে সন্ধ্যা নামলেই নামে ভয়। ঘন বনানীর এই পথে ছোট ছোট যানবাহন টার্গেট করছে ডাকাতরা। প্রায়ই ঘটছে ছিনতাই, ডাকাতি, কখনো হত্যাকাণ্ড। তবে ডাকাতি প্রতিরোধে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে বলে দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াকালী থেকে দুলহাজারা, বালুমঘাট হয়ে মেদাকচ্চবিয়া পর্যন্ত মহাসড়ক জুড়ে ঘন বন, কোথাও নেই সড়ক বাতি। ফলে সন্ধ্যার পর নেমে আসে ডাকাতির আতঙ্ক। সম্প্রতি ফাঁসিয়াকালীতে রশি টেনে মোটরসাইকেল ফেলে এক আরোহীকে হত্যা করে ডাকাতরা। আর লামা আলী কদম সড়কেও ঘটেছে ডাকাতি। স্থানীয়দের দাবি, ডাকাতরা দিনে বনে লুকিয়ে থাকে আর রাতে মহাসড়ক ও আশপাশের গ্রামে দস্যুতা চালায়। যাত্রী সাজে চলে আসে, গাড়িটা ও চুরি ধরে ড্রাইভারকে নামাই দিয়ে গাড়িটা নিয়ে চলে যায়। রাত গভীর হলে হয় বা দীর্ঘ রাতে হয়, এখন তো দেখতেছি যে এটা আরো সকাল সকাল চলে আসছে। তবে ডাকাতের হাত থেকে
রক্ষায় বেশ কিছু গ্রামে রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এখানে বেশি মাদক আর ওই ক্যাসিনো জোয়া এগুলো সরাসরি এগুলো টাকার জন্য রোডের মধ্যে রোড ডাকাতি করে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে ডাকাতি প্রতিরোধে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। জনগণের জানমাল নিরাপত্তার সাথে সর্বদা জনগণের সচেষ্ট করার জন্য আমরা চলতি বছরে চকরিয়া থানায় দস্যুতার অভিযোগে 10টি ও ডাকাতির অভিযোগে 8টি মামলা নথিভুক্ত করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। এয়ার টিকিট গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে একের পর এক পালিয়ে যাচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, তুলনামূলক বড় ডিসকাউন্টের ফাঁদে ফেলে আত্মসাৎ করা অর্থ পাচার করে বিদেশে পাড়ি জমাচ্ছে মালিকপক্ষ। খাত সংশ্লিষ্টরা বলছেন, নীতিমালা না থাকার সুযোগ নিচ্ছে বিভিন্ন চক্র। ফরহাদুর রহমানের রিপোর্ট। চলতি বছরের 2 আগস্ট হুট করে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেশ ছেড়ে পালান জনপ্রিয় ওটিএ বা অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের এমডি। এই ঘটনায় সে সময় প্রতিষ্ঠানের 3 শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর গত 15 অক্টোবর ফ্লাইফার ইন্টারন্যাশনাল ও 20 তারিখ ট্রাভেল বিজনেস পোর্টাল নামের আরও 2টি ওটিএ প্ল্যাটফর্ম একই কায়দায় পালিয়ে যায়। বিশ্লেষণে দেখা যায়, অস্বাভাবিক ডিসকাউন্টে টিকিট বিক্রি করে বাজার থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে একই কায়দায় হঠাৎ উধাও হয়ে যাচ্ছে এসব প্রতিষ্ঠান। সরাসরি এয়ারলাইন্স থেকে টিকিট কাটা তুলনামূলক জটিল হওয়ায় যাত্রীরা নির্ভর করে ট্রাভেল এজেন্সির উপর। ভুক্তভোগীরা বলছেন, বাজারে অন্য সবার থেকে এসব প্রতিষ্ঠান ছাড় দিত বেশি, ফলে ফাঁদে পড়তেন সাধারণ গ্রাহক। এই টিকিটগুলো আমাদের 3 মাস আগে কাটা, এখন আর যাত্রীর ফ্লাইট ডেট আইসা পড়ছে 1 সপ্তাহের ভিতরে। এখন আমরা এই টিকিটগুলো প্রায় প্রতিটা টিকিটে 40% 50% এক্সট্রা টাকা দিয়ে টিকিট ইস্যু করে যাত্রীকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। টিকিটটা আমি হাতে পাওয়ার পরে যদি সেটা টাকা তোলার ব্যাপারে, রিফান্ড করার ব্যাপারে যদি ট্রাভেলিং এজেন্ট পারে, এটা তো হওয়া উচিত না। কেন পালালেন তারা? এই প্রশ্নের উত্তর জানতে 3 প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সময় সংবাদ। ফ্লাইফার ও বিজনেস পোর্টালের কাউকে না পেলেও কথা হয় ফ্লাইট এক্সপার্টের চেয়ারম্যানের সঙ্গে। তার দাবি, পালাতে বাধ্য হয়েছেন কর্মচারীদের প্রতারণায়। আমাদের এখানে একটা ষড়যন্ত্র হয়েছে, সে চেষ্টা করছিল প্রতিষ্ঠানটা চালিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার পরিচালকরা, তার কর্মকর্তা কর্মচারীরা অন্য ওটি এর সাথে যোগ সাজকে একটা বেইমানি করে আমার ছেলেরে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিমান টিকিট বিক্রির পর তার রিফান্ড বা রিইস্যুর সুযোগ থাকে কেবল যাত্রীর, কিন্তু নীতিমালা না থাকায় গ্রাহকের অনুমতি ছাড়াই বাংলাদেশে রিফান্ড করতে পারেন ওটিএগুলো। এসব কারণে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। অতিরঞ্জিত বিজ্ঞাপন এবং অতিরিক্ত মূল্য ছাড়, এগুলোর উপরে একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। এখানে কোনো আইন নাই, যে আইনটা আছে সেটা একেবারে সিম্পল, স্বাভাবিক। এর আগে 2023 সালে লেটস ফ্লাই ও 2021 সালে 24ticket.com নামের আরো 2টি ওটিএ প্ল্যাটফর্ম গ্রাহক ও সাব এজেন্টদের প্রায় 15 কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। নীতিমালা না থাকায় এই খাতে তৈরি হয়েছে অরাজকতা। যাত্রীদের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে অনেক ট্রাভেল প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা মনে করছেন, এই খাতে শৃঙ্খলা ফেরাতে দরকার সরকারের কঠোর নজরদারি আর নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মানিক মে এভিনিউয়ের এমপি হোস্টেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের রুদ্রধার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় সংসদ ভবনের এলডি হলে এবং ভেতরেই কিন্তু মিটিংটি চলমান রয়েছে। এই কিছুক্ষণ আগেই এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল ভেতরে আসেন এবং ভেতরে কিন্তু উপস্থিত আছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, বদিউল আলম সদস্য বদিউল আলম মজুমদার সহ আরও অনেকেই। কিছুক্ষণ আগেই মিটিংটি শুরু হয়ে গেছে। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে গত 17 অক্টোবর জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং সেই জায়গায় কিন্তু 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করলেও স্বাক্ষর করেনি কিন্তু জাতীয় নাগরিক পার্টি। তারা যেটা বলছেন যে জুলাই সনদের যে আইনি ভিত্তি সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না। অর্থাৎ তারা যেটা বলছেন যে জুলাই সনদের যেই খসড়া, সেই খসড়ার যে আদেশ বাস্তবায়নের যে টেক্সট, সেই টেক্সটটা এবং গণভোটের বিষয়টি জাতির সামনে আগেই চূড়ান্ত করতে হবে। তারা বলছেন যে জুলাই সনদের বাস্তবায়নের যে আদেশ, সেটি যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে তিনি যাতে জারি করেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নয়। এবং গণভোটে যদি
গণভোটটা নির্বাচনে আগে অনুষ্ঠিত হতে হবে এবং যদি গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দেয় তবে যেই নোট অফ ডিসেন্টের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো আর মূল্য থাকবে না, এরকমটাই কিন্তু তারা বলছেন। যার ফলে কিন্তু জুলাই সনদের যেই আইনি ভিত্তি সেটা তৈরি হবে, সে এমনটাই দাবি করছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যরা এবং সেই অর্থেই কিন্তু আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। আমাদেরকে সদস্য সচিব আক্তার হোসেন আগেই জানিয়েছিলেন যে এই বিষয়গুলো নিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার জন্য কিন্তু তারা ঐক্যমত্য কমিশনের সঙ্গে এবং অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু বৈঠক চালিয়ে যাবেন, তারা এমনটি আমাদেরকে বলছেন। এবং গত 17ই অক্টোবর যখন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করে, সেখানে এনসিপি সহ আরও কিছু রাজনৈতিক দল কিন্তু বাদ ছিল এবং সেখানে কিন্তু ঘোষণা আসে যে আগামী 31 অক্টোবর পর্যন্ত এই জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং এই 31 অক্টোবরের মধ্যেই কিন্তু একটা সিদ্ধান্তে আসার জন্য কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন চেষ্টা করে যাবে এবং যারই ফলশ্রুতিতে কিন্তু আজকের এই বৈঠক এবং এই বৈঠকের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি তাদের যেই দাবি সেই দাবি কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আবারও আলোচনা করছেন, সেটা যাতে বাস্তবায়ন করা যায়, একটা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যায়। এবং তারা কিন্তু এটাও বলেছেন যে যদি আলোচনার টেবিলে সুরাহা না হয় তাহলে কিন্তু তারা রাজপথে যেতেও পিছপা হবেন না। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে ঐক্যমত্য কমিশনের বৈঠকের সর্বশেষ খবর। জাতীয় সংসদ ভবন থেকে ঐক্যমত্য কমিশনের বৈঠকের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাবাব ওয়াসি। দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি বজায় রেখে গাজার প্রশাসন একদল স্বাধীন টেকনোক্র্যাটের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো। মিশরের রাজধানী কায়রোয় বৈঠক শেষে ঘোষণা দেওয়া হয়। এদিকে গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শান্তি পরিকল্পনার অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের উদ্যোগ চলছে বলেও জানান তিনি। মিশরের রাজধানী কায়রোতে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখবে এবং প্রশাসন হস্তান্তর করবে একদল স্বাধীন টেকনোক্র্যাটের হাতে। তাদের মতে এই পদক্ষেপ যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও জাতীয় ঐক্যের পথে একটি বাস্তবসম্মত অগ্রগতি। তবে এখনও অবরুদ্ধ রয়েছে গাজা উপত্যকা। ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণে আটকে আছে ত্রাণ, জ্বালানি ও ওষুধ সরবরাহ। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে গাজায় মানবিক সংকট অপরিবর্তিত। ত্রাণ প্রবাহ ব্যাহত হওয়ায় অনাহারে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। মারাত্মকভাবে কমে এসেছে চিকিৎসা ও আশ্রয় সুবিধা। শীত আসার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ নিতে পারে বিপর্যয়। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন গাজায় ত্রাণ বিতরণে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA কোনো ভূমিকা রাখবে না। গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসকে সম্পূর্ণভাবে বাদ রাখতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বলেন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠন করে অঞ্চলটির স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় ওয়াশিংটন, যা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ। এরই মধ্যে গাজার মধ্যাঞ্চলে দেইর আল বালাহ এলাকায় ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিচ্ছিন্ন হামলা চালাতে থাকায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে পশ্চিম তীরেও পরিস্থিতি উদ্বেগজনক। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রার্থী বাছাইয়ে অন্তঃকোন্দল নিয়ে চিন্তা বিএনপির। বিরোধ নিরসনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠকে হাইকমান্ড। ধানের শীষের বরাদ্দের পর পরিস্থিতি বদলানোর আশা। ঐক্যমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক চলছে। যোগ দিয়েছেন আক্তার হোসেন সহ 5 সদস্যের প্রতিনিধি। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি ও আইনি ভিত্তি নিয়ে আলোচনা। এবং ডেঙ্গু আর মৌসুমি নয়, শীতেও প্রকোপের শঙ্কা। ধরন বদলানোয় সারা বছরই সচেতন থাকার তাগিদ চিকিৎসকের। প্রতিরোধে ভ্যাকসিন নিয়ে ভাবার পরামর্শ কীটতত্ত্ববিদের। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্য নিয়ে এবার যুক্ত হবেন যশোয়া ইসলাম। ধন্যবাদ আলিফ। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।